শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সংবলিত একটি গ্রাফিতি বাদ দেওয়াকে কেন্দ্র করে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আন্দোলনরত বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা আমরা সকলেই জানি। হামলাকারীরা আদিবাসী শব্দটির ব্যাপারে নিজস্ব মতামত তুলে ধরে নৃগোষ্ঠীর সদস্যদের আদিবাসী পরিচয় মানতে অস্বীকৃতি জানিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তাদের দাবি, বাংলাদেশে আদিবাসী নেই। তাদের মতে, বাংলাদেশ যদি কাগজে কলমে বিভিন্ন নৃগোষ্ঠীর সদস্যদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে সংকটময় পরিস্থিতির মাঝে পড়তে পারে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় আদিবাসী বিতর্ক। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নাট্যজন মামুনুর রশিদ, আমাদের সঙ্গে রয়েছেন আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। যাদেরকে নিয়ে আলোচনা আমার মনে হয় তাদেরকে দিয়ে শুরু করি। আমি সবসময় মামুনুর রশিদ আপনাকে দিয়ে শুরু করি। আমি একটু টনি চিরান আপনার কাছে শুনতে চাই যে আদিবাসী বলতে আসলে আমরা কি বুঝি, তার সংজ্ঞা যদি বলি, এবং আদিবাসী শব্দ এটি ব্যবহারের পক্ষে আপনাদের যুক্তিগুলো আসলে কি কি? আদিবাসী এই শব্দ বা আদিবাসী আমরা কেন দাবি করি, আদিবাসী সংজ্ঞাটা যদি আমি বলি, আদিবাসী হচ্ছে তারাই যারা হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বা জাতিরাষ্ট্রে বা রাষ্ট্রে মূল জনগোষ্ঠীর থেকে অনগ্রসর এবং তাদের নিজস্ব প্রথা, সমাজ ব্যবস্থা, স্বকীয় সমাজ ব্যবস্থা দ্বারা তাদের জীবন পরিচালিত হয় এবং তারা জাতিরাষ্ট্র গঠনের পূর্বেই একটা নির্দিষ্ট ভূখণ্ডে সেখানে বসবাস করে আসছে এবং তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, তাদের নিজস্ব সমাজ ব্যবস্থা আছে, সেই সমাজ ব্যবস্থার আলোকে তাদের জীবনগুলো পরিচালিত হয়। তাদেরকেই আমরা আদিবাসী হিসেবে বলতে পারি। এবং এই জায়গায় জাতিসংঘের আইএলও কনভেনশন 107, 169 এই সংজ্ঞার আলোকেও যদি আমরা বলি যে বাংলাদেশের যারা বিভিন্ন বাঙালি ছাড়াও যে জাতিগোষ্ঠীগুলো রয়েছে, তারা এই সংজ্ঞার আলোকে আদিবাসী হিসেবে আত্মপরিচয়ে পরিচিতি লাভ করতে পারে। এবং আমরা মনে করি বাংলাদেশে বসবাসরত সকল বাঙালি ছাড়াও যে 54টির অধিক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে পাহাড় এবং সমতলে, আমরা আদিবাসী হিসেবে এই বাংলাদেশে আছি। আচ্ছা, জনাব মামুনুর রশিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিগত সরকারের আমলে তথ্য মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছিলেন যেন আদিবাসী শব্দটি ব্যবহার না করা হয়, এটা একটা নির্দেশনা ছিল। এবং 2011 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঢাকায় বিদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়েছিলেন যাতে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনগণকে আদিবাসী বলা না হয়। এবং দীপু মনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে বাঙালিরাই এখানকার আদিবাসী এবং তারা শুধুমাত্র আহ্বান জানিয়ে আসলে ক্ষান্ত হননি। বিভিন্ন অনুষ্ঠানে বা গণমাধ্যমে তাদের যাতে আদিবাসী হিসেবে বর্ণনা না করা হয় সেজন্য আসলে সরকার কঠোর অবস্থানে ছিল। এবং একটি কথা বলা হতো যে বাংলাদেশের সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে সংকটের পরিস্থিতিতে পড়বে। এটা আসলে কেন, কোন সংকট? এটা আমি মনে করি যে একেবারে একটা খোরা যুক্তি। আচ্ছা, এটা কোনো যুক্তির কথা নয়। একটু আগেই চিরান যে কথা বললেন যে আমাদের দেশেও এবং পৃথিবীর সব জায়গায় আদিবাসীরা সংখ্যার দিক থেকে কিন্তু অনগ্রসর এবং সংখ্যালঘু একটি সম্প্রদায় কি করে একেবারে সার্বভৌমত্বের হুমকি সৃষ্টি করবে, এটা একটা খুব বাজে কথা। এবং গত সরকারের এটা নিয়ে মাথা ঘামিয়ে আমাদের ক্ষতি হয়েছে এই কারণে যে এইখানে আদিবাসীদের একটা কথা আমার কাছে সবচেয়ে বড় মনে হয়, আদিবাসীদের যেমন ধরুন ওদের সংস্কৃতি ভিন্ন, ওদের জীবনযাপন ভিন্ন, ওদের অর্থনৈতিক জীবন ভিন্ন, ভাষা ভিন্ন, তো তারা কি দাবি করতে পারে না যে তারা একটা জাতি এবং সেই জাতিকে যদি আমরা আদিবাসী বলি, আদিবাসী মানে একটা আদি জনগণ। যেমন ধরুন আমরা যদি আজকে আমেরিকার ইতিহাস দেখি যে কলম্বাস যাওয়ার আগে ওখানে যারা ছিল তারা কি রেড ইন্ডিয়ান, সেই রেড ইন্ডিয়ানরা এখনও আছে। যেটা কি আমেরিকার সার্বভৌমত্ব তাতে কোনো ক্ষুণ্ণ হয়েছে? ক্যানাডাতে আছে,
আদিবাসীরা। তো কানাডাতে কেন, শুধু অস্ট্রেলিয়াতে আদিবাসীরা আছে। অস্ট্রেলিয়ার ইতিহাস তো বেশি পুরনো নয়। সেই অস্ট্রেলিয়াতে ইংল্যান্ড থেকে গিয়ে একটা জনবসতি সেখানে হলো। সেই জনবসতি হলো তখন ওখানে অ্যাবরিজিনালসরা ছিল, আদিবাসীরা ছিল, তারা এখনো আছে। তারা কি রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে? আমার এখানে একটুখানি আমি যদি ক্লিয়ার করি দর্শক এবং আমার নিজের জন্য, যে ইন্ডিজিনাস অর্থাৎ আদিবাসী এবং আর্লিয়েস্ট মাইগ্রেন্ট মানে হচ্ছে আদি বাসিন্দা, মানে যারা আগে থেকে বসবাস করতো, এই দুটো জিনিসকে কি আমরা গুলিয়ে ফেলছি? কেন গুলিয়ে ফেলবো? কেন গুলিয়ে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, আদিবাসীদের যে মাইগ্রেশন হয়নি তা না। যেমন ধরুন যে সাঁওতাল যে জনগোষ্ঠী, সেই সাঁওতাল জনগোষ্ঠী আমরা যেটা দেখি যে মানে একেবারে নিকট ইতিহাস যেটা আর কি, যে সিধু কানু তারা যখন নাকি লড়াইটা করছিল ব্রিটিশের বিরুদ্ধে, প্রথম লড়াই যখন করছিল, তারপরে তারা ভারতবর্ষের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, এই সাবকন্টিনেন্টের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু তাদের যে জীবনযাপন, তাদের যে মানে সংস্কৃতি, এইটা তো তারা ধরে রেখেছে। আপনি আদিবাসীদের চেহারা থেকে শুরু করে তাদের কাপড় চোপড়, খাদ্যাভ্যাস, যেটাকে আমরা বলি যে একটা জাতির সংস্কৃতি, সব কিছু আমাদের চাইতে ভিন্ন, এবং তাদের উৎপাদন ব্যবস্থা আমাদের চাইতে ভিন্ন। এই যে জুম চাষ যেটা হয়, জুম চাষ কি সমতলে হয়? এটা পাহাড়েই হয়। এবং আদিবাসীদের যেটা সবচেয়ে বড় যে ব্যাপারটি আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তারা আমাদের প্রকৃতির রক্ষক, আমাদের বন রক্ষা করেছে, আমাদের নদী রক্ষা করেছে, আমাদের সাগরের উপকূলকে রক্ষা করেছে। এগুলো তো ইতিহাসের অংশ, এবং এই ইতিহাস আমরা জানি। এবং যখন, কারণ তারা পৃথিবীকে মনে করে, তাদের এই পৃথিবীকে তারা মা মনে করে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধরিত্রীকে মনে করে তারা মা। এবং এটা শুধুমাত্র যে আমাদের বাংলাদেশে তা না, পুরো পৃথিবীতে। পুরো পৃথিবীতে। আমার সুযোগ হয়েছে যে মানে রেড ইন্ডিয়ানদের সাথে আমার বন্ধুত্ব হওয়ার সুযোগ হয়েছে, অরিজিনালসের সাথে সুযোগ হয়েছে, বলিভিয়ার যারা আদিবাসী আছে তাদের সাথে আমার সুযোগ হয়েছে, কলম্বিয়াতে যারা আছে তাদের সাথে সুযোগ হয়েছে। এবং আমি এই সাংস্কৃতিক ভিন্নতা, জীবনযাপনের ভিন্নতা, আমেরিকাতে কবে সেই কলম্বাস এসেছে, সেই কলম্বাসের পর থেকেও তারা কিন্তু তাদের সংস্কৃতিটা নিয়ে একটা ক্ষুদ্র জাতি, মানে সংখ্যার দিক থেকে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে তারা কিন্তু টিকে আছে। টনি চেন, আমাকে একটুখানি বলবেন যে ইন্ডিজিনাস বা আদিবাসী হওয়ার সাথে আর্লি মাইগ্রেন্ট হওয়া কিংবা সবার আগে থেকে বসবাস করার সম্পর্ক আসলে কতটুকু? দেখেন, আমি এই বিষয়টা কিভাবে দেখতে চাই, সেটা হচ্ছে আদিবাসী মানে কিন্তু কে আগে এসেছে কে পরে এসেছে এইভাবে কিন্তু আত্মপরিচয়কে মানে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি আমার সংজ্ঞায় আমি আগেই বলেছি, আদিবাসীদের যে নিজস্ব বৈশিষ্ট্যগুলো, আদিবাসী কাদেরকে আমরা বলছি, কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা আদিবাসী দাবি করছি, সেই যুক্তিটা কিন্তু আমি সংজ্ঞায় বলেছি। এবং বিশ্বব্যাপী যে ধারণাটা, আমি যদি আবার একটু বলি যে একটি রাষ্ট্রের কাঠামোর মধ্যে বসবাসকারী কিছু মানুষ বা জনগোষ্ঠী যারা সাংস্কৃতিকভাবে সংখ্যালঘু, যাদের নিজস্ব সংস্কৃতি আছে, যা জনতাত্ত্বিক সংখ্যাগুরুদের সংস্কৃতি থেকে স্বতন্ত্র এবং যাদের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার আছে, এবং যারা রাষ্ট্রের কাঠামোয় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক, তারাই আদিবাসী। এটা বিশ্বব্যাপী মানা হয়, তাই তো? এবং এই সংজ্ঞার আলোকেও কিন্তু আদিবাসী সংজ্ঞায়িত হওয়ার দাবি রাখি। বাংলাদেশের যারা আদিবাসী আমরা রয়েছে, আদিবাসী মানুষরা, আমাদেরকে রাষ্ট্র কিন্তু এই স্বাধীন বাংলাদেশের সংবিধানে কিন্তু অন্তর্ভুক্ত করেনি।
করেনি এই অর্থে 1972 সালে যখন সংবিধান রচনা হয়, আমি সেই জায়গায় আমি আসতে এখানে একটু যাচ্ছিলাম। ইতিহাসটা বলতে চাই। বাংলাদেশের যে জায়গায় বসে বাংলাদেশের মহান সংবিধান রচনা করেছে, সেই আমার এলাকা মধুপুর টাঙ্গাইলের গড়াঞ্চলে যে গারো অধ্যুষিত এলাকায় বসে সংবিধান রচনা করা হলো, সেই জায়গায় আমার গারো জাতিসত্তার অস্তিত্বকে তারা অস্বীকার করে বলল যে এই বাংলাদেশের জনগণ বাঙালি বলিয়া পরিচিত হবে। তাহলে এই যে বাংলাদেশের সংবিধানে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, স্বাধীন সার্বভৌম সাম্য এবং মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য আমরা যে যুদ্ধটা করেছিলাম, সেই মহান সংবিধানে কিন্তু আমাকে সেখানে এক্সক্লুড করা হলো, আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। তখন কি কোনো প্রতিবাদ হয়েছিল আপনাদের জনগোষ্ঠীর পক্ষে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। 1972 সালে যে সংবিধান রচনা করা হয়েছে এবং 73 সালে যে আমাদের এই যে সংবিধানের যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কটা প্রথম যদি বলি গণপরিষদে আদিবাসীদের অবিসংবেদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা, এমএন লারমা, তিনি সংসদে কিন্তু বলেছিলেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কখনো বলে নাই আমি বাঙালি, আমরা বাঙালি ছাড়াও এখানে বিভিন্ন জাতিসত্তা রয়েছে, তাদের স্বীকৃতি দিতে হবে। তিনি শুধুমাত্র আদিবাসীদের কথা বলেননি, তিনি শ্রমজীবী মানুষের কথা বলেছিলেন, সেখানে মাঝি মাল্লার কথা বলেছিলেন, শ্রমিক মেহনতির মানুষের কথা তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য তিনি দাবি করেছিলেন। তখন কিন্তু সেই সময়ের গণপরিষদ তাকে তাচ্ছিল্য করেছিলেন। সেই তাচ্ছিল্য করার প্রতিবাদে কিন্তু তিনি অনির্দিষ্টকালের জন্য গণপরিষদ বর্জন করেছিলেন। এই যে একটা প্রতিবাদ, এবং আমি যদি মনে করি যে মধুপুর অঞ্চলে গড়াঞ্চলে যারা বসবাস করছে, আমরা তৎকালীন সময়েও 1976 সালে আমরা অ্যাবরিজিনাল ডিমান্ড নামে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করেছিলাম সরকারের কাছে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সংবিধান আমাদের যারা আদিবাসী সংগঠন রয়েছে, আদিবাসী প্রতিনিধি রয়েছে, সরকারের কাছে গিয়ে এই দাবিগুলো কিন্তু উত্থাপন করেছিল। এবং এমএন লারমার নেতৃত্বে 16 সদস্য বিশিষ্ট একটি মানে সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে কিন্তু এই দাবিগুলো উত্থাপন করেছিলেন। তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কিন্তু এমএন লারমাকে বলেছিলেন, আমি কিন্তু পার্বত্য চট্টগ্রামে কিন্তু মানে বাঙালিদেরকে ওখানে কিন্তু পুনর্বাসন করব, এই ধরনের একটা তখন মানে তার কাছ থেকে উত্তরটা এসেছিল। তো এই বিতর্কগুলো আসলে কেন, মানে এই সংগ্রাম আপনাদের দীর্ঘদিনের সংগ্রাম? হ্যাঁ, দীর্ঘদিনের সংগ্রাম। 1972 সালে যে আমাদের প্রথম সংবিধান, প্রিয় দর্শক, অনুচ্ছেদ 6(2)তে বাংলাদেশ যারা নাগরিক আছেন তারা বাঙালি হিসেবে পরিচিত হবেন। ঠিক তেমনি 2011 সালের সংবিধানের 5ম সংশোধনীতেও এদেশের নাগরিক বাঙালি বলিয়া গণ্য হইবে। এভাবে কিন্তু অবাঙালি জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে সাংবিধানিকভাবে নাগরিক হিসেবে এক প্রকার অস্বীকার করা হয়েছে। মামুনুর রশীদ, আপনার কাছে জানতে চাইবো, এই যে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দের গ্রাফিতি বাদ দেওয়া বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে, সেখানে শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আপনার কি মনে হয় যে এটা বিগত 5 দশকের যে বৈষম্য এবং অস্বীকৃতি, কর্তৃত্ববাদ, তারই একটা লেগেসি, তারই একটা প্রতিফলন? এবং এইভাবে এই ধরনের ঘটনা, এমনিতে তো আদিবাসীদের উপরে নানান ধরনের নিপীড়ন হয়েছে। আমরা যদি আজকে সেই লোগাং হত্যাকাণ্ডের কথা তুলি, আমরা যদি নানিয়ারচরের হত্যাকাণ্ডের কথা তুলি, তারপরে কত ধরনের হত্যাকাণ্ড, তারপরে যে মধুপুরের কথা উনি বললেন, মধুপুরকে ন্যাশনাল পার্ক বানানোর জন্যে সেই চলের আত্মদান, এবং আরো অনেকের অনেক জায়গায় আদিবাসীরা এই এই সংগ্রামে, তাদের সংগ্রামে তারা জান দিয়েছে। পাহাড় এবং সমতলে যে সাঁওতালরা, এই যে গোবিন্দগঞ্জে যেটা ঘটল, সারা দেশেই এই নিপীড়ন চলছে। এবং এই নিপীড়নটা গত 50 বছরের একটি রাজনৈতিক সিদ্ধান্তের যে ভুল, সেই ভুল সিদ্ধান্তের কারণে এটা হচ্ছে। কিন্তু আমরা আশা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ একটা সশস্ত্র সংগ্রাম চলেছে পার্বত্য চট্টগ্রামে, যেটার অবসান হলো 97 সালে। সেই 97 সালের পরে আমরা ভেবেছিলাম যে এইটার মধ্যে একটা অবসান হবে, সেটার অবসান হয়নি। এবং যে রাষ্ট্রনায়করা এসছেন আমাদের দেশে, প্রত্যেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে, এই সেন্সিটিভ বিষয়টিকে নিয়ে এটা সমাধানের পথ খোঁজেন। তাহলে আমরা যে মানে সেকুলারিজম কিংবা ধর্মনিরপেক্ষতার পক্ষে যত শক্তি, যত জনমত, যত আওয়াজ, আমাদের এই সাংস্কৃতিক বহুত্ববাদের পেছনে এত আওয়াজ নেই কেন? আমরা কি আসলে স্বায়ত্তবোধে জড়িয়েছিলাম গত 53 বছর? আপনি কি বলবেন? গত 53 বছরে আমাদের
এটাও বলতে হবে যে বহুত্ববাদের কথা বলা হয়েছে, আমরা বারবার বলেছি, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের মনে এবং সাধারণ মানুষের দাবির মধ্যে এটা তেমনভাবে উচ্চারিত হয়নি, যেটা হওয়া উচিত ছিল। স্কুল কলেজের ছাত্ররা করতে পারত, সবাই করতে পারত, কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়টাই তাদের কাছে সুস্পষ্ট না। মুক্তিযুদ্ধটা কি? মুক্তির জন্য যে যুদ্ধ এখনো শেষ হয়নি, সেই যুদ্ধের মধ্যে এটা অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল যে আদিবাসীদের মুক্তি চাই, এবং বহুত্ববাদী যে চিন্তা, এই চিন্তার কিন্তু একটা প্রকাশ সর্বত্র আমরা দেখতে চাই, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। এটা আমাদের বড় ধরনের দুর্ভাগ্য। এবং ইদানিং এখন যেটা ঘটেছে সেটা তো এই যে মানে টেক্সট বুক বোর্ডের সামনে যেটা ঘটেছে, এটা তো খুব মর্মান্তিক। এবং এটাকে কি বলবো, এটা 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 একটা, এই যে মর্মান্তিক আমরা সবাই দেখেছি, কিন্তু আপনাদেরকে আসলে ডাকা হয়েছে বা ক্ষমা প্রার্থনা করা হয়েছে এই যে মারা হলো এই প্রতিবাদের ইয়েতে? এই যে 15ই জানুয়ারি আমাদের আদিবাসী শিক্ষার্থী, আদিবাসী অধিকার কর্মী এবং আপনারা জানবেন যে সাংবাদিকও একজন আহত হয়েছেন, সেই জায়গায় যে বর্বরচিত সন্ত্রাসী হামলা আমাদের উপর করা হয়েছে, এরপরও রাষ্ট্রের যে প্রেস উইং, এখান থেকে শুধুমাত্র একটা বিবৃতি দেওয়া হয়েছে, তাছাড়া তেমন কোনো কার্যত উদ্যোগ আমরা দেখিনি। শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বা দায়িত্ব নেওয়া হয়েছে? এইখানে ওনারা হসপিটালে সম্ভবত 1-2 জন উপদেষ্টা গিয়ে দেখে এসেছেন, আশ্বস্ত করেছেন, কিন্তু কার্যত আমরা এর প্রতিফলন এখনো দেখিনি। শুধুমাত্র আমাদের আশ্বস্ত করেছেন ওনারা এর বিচার করবেন, এর সুরাহা করবেন, এবং এই ধরনের বর্বরচিত হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে। এখন পর্যন্ত আমার যতদূর জানা 2 জনকে মাত্র গ্রেফতার করা হয়েছে, যেখানে 2 থেকে 300 জন যারা সন্ত্রাসী তারা আমাদের উপরে হামলা করেছে, তারা কি চিহ্নিত? হ্যাঁ, এটা ভিডিও ফুটেজ দেখলেই এটা বোঝা যাবে কারা এর পেছনে জড়িত এবং কারা ইন্ধনদাতা, এবং এটা আমি বলবো যে এটা পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পনা অনুসারেই তারা আমাদের উপরে এই সন্ত্রাসী বর্বরচিত হামলাটা করেছে। আমরা এর চিহ্নিতদেরকে দ্রুত গ্রেপ্তারের যেমন দাবি করছি, সেই সাথে আমার ন্যায় বিচার নিশ্চিত করারও দাবি করছি। কারণ আমরা দেখি যে আদিবাসীদের উপরে হামলা হলে দেখা যায় যে বিচারহীনতার সংস্কৃতি আমরা প্রতিনিয়তই আমরা দেখতে পাই। রাষ্ট্রের চরিত্রটাই যেন বিচারহীনতার সংস্কৃতির একটা প্রতিফলন আমি মনে করি। টনি চিরান, একটি আশঙ্কার কথা বলা হয়, যারা আসলে আপনাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে চান না, যে গোষ্ঠী বা যে মানুষেরা কিংবা সরকার, একটা আশঙ্কা থাকে যে আদিবাসীরা বিচ্ছিন্নতাবাদী এবং এদের আদিবাসী স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হয়ে যেতে পারে, এরকম একটা ডিসকোর্স বা বক্তব্য চালু আছে। আপনি নিশ্চয়ই এটা অনেকবার শুনেছেন। এই ব্যাপারে আসলে কি বলবেন এর উত্তরে? দেখুন, আমি আমার আগের বক্তব্যতেই বলেছি 1972 সালের যে সংবিধান 6-এর খতে বলা আছে, সেখানে আমাদের আমরা বিভিন্ন জাতিসত্তা রয়েছি, আদিবাসী মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি এই ধরনের একটা প্রশ্ন রাখতে চাই, যারা সংবিধানে অন্তর্ভুক্ত হতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা সংবিধান থেকে যে জনগোষ্ঠীদেরকে বাদ দিতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী? এখন আমি আরেকটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আদিবাসী একটা কালেকটিভ একটা আইডেন্টিটি, এটা শুধুমাত্র পাহাড়ের বিষয় না। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। এখানে পাহাড় ছাড়াও সমতলে 39টির অধিক জাতিগোষ্ঠী আছে, যাদের 2/3 জনসংখ্যা হচ্ছে আমাদের সমতল অঞ্চলে বসবাস করে। সাঁওতাল, গারো, হাজং, তারপরে মুন্ডা, কোল, ভিল, এই ধরনের জনগোষ্ঠী। তারা যে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের আলোকে এই ডিসকোর্স বা ন্যারেটিভটা মানে তৈরি করছে, এটার পিছনে কিছু বিশেষ গোষ্ঠী আছে যাদের স্বার্থ জড়িত, যারা এই ভুল ন্যারেটিভ উপস্থাপন করে
এটা আপনারা দেখবেন, এটা পার্বত্য চট্টগ্রামে কারা অস্থিতিশীল এখনো সৃষ্টি করছে, কারা এই বাংলাদেশের রাজনৈতিক সমস্যাকে নিরাপত্তার চশমা দিয়ে যারা দেখেন, তারাই এই ধরনের গোষ্ঠী, যারা মদত দিচ্ছেন, যারা এই বাংলাদেশের যারা আদিবাসী রয়েছে তাদের স্বীকৃতি, আত্মপরিচয়কে যারা অস্বীকৃতি সবসময় জানিয়ে আসছে, যারা সংবিধানে অন্তর্ভুক্তি চায় না, তারাই এই বিশেষ ধরনের গোষ্ঠী। টনি চেন, একটা প্রশ্ন আমার মাত্র মাথায় আসলো, আসলে আপনাদের একজন প্রতিনিধিও কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন, তিনি কি ভূমিকা পালন করছেন? দেখেন, এখানে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটি চেয়েছিলাম বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে, বাংলাদেশের যারা জাতিগত নিপীড়নের শিকার হচ্ছে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে। তো সেই জায়গায় শুধুমাত্র প্রতিনিধিত্বশীল এখানে শুধুমাত্র একজনকে দায়িত্ব রাখার জন্য রেখে মানে এইখানে আমি বলবো যে এখানে সংবিধানে অন্তর্ভুক্তি হচ্ছে না, এবং তিনি সমগ্র আমাদের আদিবাসী জাতিগোষ্ঠীর নিশ্চয়ই, তিনি যেহেতু একটা জাতিগোষ্ঠীকে বিলং করে, তিনি নিশ্চয়ই একটা জাতিগোষ্ঠীর প্রতিনিধি, তবে এখানে যে ডিসিশন মেকিংয়ের জায়গায় আছেন, এখন সেই ডিসিশন মেকিংটা কারা করছে? উনি নিজস্বভাবে করতে পারছেন, নাকি এখানে রাষ্ট্র ওনাকে শুধুমাত্র এখানে পুতুল বানিয়ে এখানে চেয়ারে বসিয়ে রাখছেন? সেই বিষয়টাও কিন্তু উনি কি আপনাদের প্রতিনিধিত্ব যথাযথভাবে করছেন বলে মনে করছেন না আপনারা? এইখানে রাষ্ট্রের যে ক্ষমতার চেয়ারে বসে তিনি নিশ্চয়ই আমাদের আদিবাসীদের কথা বলার চেষ্টা করছেন কি করছেন সেই বিতর্কে যাব না, কিন্তু রাষ্ট্রের যে ডিসিশন মেকিংয়ে, সেই ডিসিশন মেকিংয়ে কিন্তু আমাদের যে ইনক্লুসিভনেস, এই জায়গায় যদি আরও যারা সিভিল সোসাইটির যারা রয়েছেন, নাগরিক প্রতিনিধি রয়েছেন, আমরা যারা বিভিন্ন সংগঠন করি, তাদের প্রতিনিধিত্বকে নিয়ে যদি সুষ্ঠু আলোচনা করে যে কোনো সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক হবে বলে মনে করি। আর আরেকটা বিষয়, তিনি যে উপদেষ্টাতে আছেন সেখানে তিনি শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সমতলের বাকি যারা আছেন তাদের অবস্থা কি হবে? তাদের প্রতিনিধিত্ব কোথায়? যারা 2/3 মানুষ আছে সমতলের আদিবাসী, আপনাদের মোট সংখ্যা আসলে কেমন? আমরা আদিবাসীরা দাবি করি আমরা 40 লক্ষাধিক আদিবাসী এই বাংলাদেশে বসবাস করি। রাষ্ট্রীয়ভাবে কি কোনো জনশুমারি আছে? জনশুমারিতে মাত্র 16 লক্ষ ওনারা, আচ্ছা, সর্বশেষ যে জনশুমারি হয়েছে সেখানে 16 লক্ষ। এখানে আদিবাসীদের যে এথনিক ক্লিনজিং এর বিষয়টা, এখানেও কিন্তু আমি মনে করি এখানে সূক্ষ্মভাবে রাষ্ট্র এখানে পলিটিক্স করছে আমাদের সাথে, কারণ আমাদের আদিবাসীদের সংখ্যাটাকেও যথাযথভাবে উল্লেখ না করা এবং জনশুমারিতে নিয়ে না আসা, এটাও একটা পলিটিক্সের অংশ বলে মনে করি। টনি চেন বলছিলেন যে তাদেরকে নিয়ে আসলে পলিটিক্স করা হয়, যাতে তাদের সংখ্যাটাও এমনকি প্রকাশ করা হয় না। তাদেরকে আদিবাসী না বলার কি কি কারণ থাকতে পারে? রাষ্ট্রের আসলে অসুবিধাগুলো কি? আমি তো দেখি না কোনো অসুবিধা। তাহলে এত কঠোর অবস্থানে কেন রাষ্ট্র গেল একেবারে শুরু থেকে? হ্যাঁ, একেবারে শুরু থেকে রাষ্ট্র কেন আসলে কঠোর? আমার মনে হয় যে একটা ভুল রাজনীতি হচ্ছে, একটা ভুল, এবং খুবই এই যে জাতীয়তাবাদ, আমাদের পলিটিশিয়ানরা খুব জাতীয়তাবাদের কথা বলেন। জাতীয়তাবাদের কতগুলো সমস্যা আছে। একটা বড় সমস্যা হচ্ছে এটাই, জাতীয়তাবাদ যখনই আমরা তুলব তখনই কিন্তু ইনক্লুসিভনেসের সাথে তার একটা বিরাট দ্বন্দ্ব আছে। আপনি যখন একটি রাষ্ট্রের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে যে সকল জাতিসত্তা থাকে, সেটা তত কম হোক বেশি হোক, সেটা নানা ধর্মের হোক, নানা বর্ণের হোক, তাদেরকে কি আপনি গ্রহণ করবেন না? আপনার নাগরিক হিসেবে গ্রহণ করবেন না? তাদের নাগরিক সুবিধাগুলো কি তারা পাবে না? কিন্তু প্রথম থেকেই কেন যেন 1972 সাল থেকেই এই যে এই মুভটার কারণেই এই সংকটটা তৈরি হচ্ছে। কিন্তু পৃথিবীর অন্য জায়গায় কিন্তু তারা এগুলোকে মেনে নিয়েছে, জাতিসংঘ মেনে নিয়েছে। জাতিসংঘে এখান থেকে ওই যে একটা বড় ধরনের কনফারেন্স হয় অগাস্ট মাসে, আবার এখানেও 8ই অগাস্ট আদিবাসী দিবস পালিত হয়। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ তারা কিন্তু স্টেটমেন্ট দেয়, পত্রিকায় সাপ্লিমেন্ট বের হয়। আবার ওইখানে জাতিসংঘে যে কনফারেন্সগুলো হয় সেখানে এখান থেকে ডেলিগেশন যায়। আইএলও কনভেনশনে বাংলাদেশ একটা সিগনেটরি। যেমন আমার একটি নাটক আছে রারাং,
সেই নাটকে আমি উল্লেখ করেছি যেটা, যে আইএলও কনভেনশনের 107-এর স্পষ্ট লেখা আছে যারা এই দেশের আদিবাসী ইন্ডিজিনিয়াস পিপল তাদের জন্যে কোনো কাগজের প্রয়োজন হয় না, সম্পত্তির জন্যে হবে না। এদের কাস্টমারি ল্যান্ড রাইট বলে একটা কথা আছে, কাস্টমারি ল্যান্ড রাইটে তাদের জন্য যথেষ্ট, কিন্তু সেটা বাংলাদেশ মানছে না। এই যে আপনার কয়লা খনি নিয়ে যে আন্দোলনটা হলো ইয়েতে দিনাজপুরের ফুলবাড়িতে, সেখানে কয়লা খনি পাওয়া গেছে, তাহলে আদিবাসীদের তো ওখানে আছে তারা, কিন্তু তাদের কাগজ নাই। তখন কাগজ নাই বলে কি হবে, ওদেরকে ওখান থেকে উৎখাত করবে, তারা ছিন্নমূল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। এইটাই বলা হয়েছিল ওখানে যে তাদেরকে কাস্টমারি ল্যান্ড রাইটটা মেনে নাও, যার যতটুকু জায়গা আছে এই জায়গাটা দেওয়া হবে, জায়গা না পেলে তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে। সেই অধিকারগুলো তো মানা হলো না। এগুলো না মানলে আসলে কার লাভ, মানে রাষ্ট্রের কি কোনো লাভ আছে? রাষ্ট্রের লাভ আছে একটা, আর একটা হলো মেইন স্ট্রিমের পিপল, এদেরকে সন্তুষ্ট করা। সন্তুষ্ট মানে কি, তারাই বা কারা? তারাও এক ধরনের সুবিধাভোগী শ্রেণী। যেমন ধরুন যে পার্বত্য চট্টগ্রামে তাদের যে আদিবাসীদের যে এলাকা, সেখানে অনেক দিন আগের থেকে অনুপ্রবেশ ঘটেছে বাঙালিদের, সেটা তারা মেনেও নিয়েছে। কিন্তু তারা বলছে যেটা 72 সালের পরে সেটাও মেনে নিয়েছে। কিন্তু জিয়াউর রহমান সাহেব যখন আসলেন ক্ষমতায়, তারপরে তিনি বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটালেন। এইটার ব্যাপারে একটা আপত্তির জায়গা আছে আদিবাসীদের, যে এর পরে যারা ওখানে ঢুকেছে তাদের ল্যান্ড, তাদের জমি, তাদের সংস্কৃতি, তাদের পাহাড়, এইগুলো তো তারা পাহারা দিচ্ছে যুগান্তর ধরে, শত শত বছর ধরে। সে অধিকারটা তাদেরকে দেওয়া উচিত নয়? এই প্রশ্নটি রেখেই বরং আজকে শেষ করি। নিশ্চয়ই আবার কথা হবে বারবার। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার পাবে এই ছোট্ট আশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।